কি আমি যখন স্কুল করি ক্লাস করি, আমাদের ক্লাস ছিল 45 মিনিট, কোনো কোনো সময় 60 মিনিট, 1 ঘন্টার ক্লাস ছিল। যাই থাকুক, আমি কোনোদিন আধা ঘন্টার বেশি ক্লাস করিনি, কোনো দিন না। ইউনিভার্সিটি কলেজ লাইফেও না, স্কুল লাইফেও না। তো স্কুলের টিচার এবং কলেজের আমাদের প্রফেসর সাহেব বুঝে গেছিলো যে আব্বাস 8 ঘন্টার বেশি ক্লাসে থাকবে না। তো 8 ঘন্টা হয়ে গেলেই আমাকে বলতো, এই তুই কি বেরিয়ে যাবি? আমি জি স্যার। যা জ্বালাইস না, এই লিখবে। যাই হোক, তো এটা তোমাকে ডিসকাস করে বলছি না, আমি আমার নেচারটা বলতেছি। তো তুমি যতক্ষণ বসে আছো, এটা কিন্তু একটা বিশাল ধৈর্যের ব্যাপার। আর বসে থাকা তো একটা বিষয়, আবার এই যে কানের সাথে পেঁচাল শোনা, এইটা একটা ডেঞ্জারাস ব্যাপার। পেঁচাল মিনস হচ্ছে লেকচারার, বুঝছেন? আমাদের টিচার যে লেকচার দেয়, আমি একটা মাত্র ক্লাস খুব ভালো করে শুনতাম, সেটা বাংলা ক্লাস। আমাদের যারা জগন্নাথ কলেজের ছাত্ররা পড়াশোনা করতো, তুমি জানো কিনা জানি না, বাংলার অধ্যাপক ছিল অজিত গুহ, নাম শুনছ? অজিত গুহ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে জগন্নাথ কলেজের প্রফেসর ছিলেন। এবং এই অজিত গুহ সম্পর্কে রবি ঠাকুর বলেছিলেন যে আমার অজিত বাংলা জানে। বুঝতে পারছো তো কথা? রবি ঠাকুর বলছে স্বয়ং তাকে যে আমার অজিত বাংলা জানে। অজিত কুমার গুহ সত্যিকার অর্থেই বাংলা একজন ভালো শিক্ষক ছিলেন। ওনার ক্লাস আমি করতাম, খুব ভালো লাগতো। একেবারে বাংলা ক্লাস তো না, আমার কবিতার আসরে বসছি। আরেকটা ছিল ওনারই শিষ্য একজন, এই মুহূর্তে আমরা ভুলে গেছি, আমাদের জগন্নাথ কলেজের শিক্ষক ছিলেন। উনি একটা বই লিখেছিলেন, নাম ছিল রক্তাক্ত প্রান্ত। তোর পড়েছিল আমি জানি না, পড়ছো? হ্যাঁ, মুনির চৌধুরী। হ্যাঁ, তো ওই রক্তাক্ত প্রান্তটা উনি পড়াতেন। যিনি পড়াতেন তার নাম আমার মনে নেই নাম। তো এই বইগুলো আমি পড়েছি, একদম সুলিখিত, সুপাঠ্য। তো ওই সমস্ত বই পড়া যায়, গল্প শোনা যায় ঘন্টার পর ঘন্টা। কিন্তু এই যে আলাপগুলো শুনলে এখন, এগুলো একবারে কাঠখোট্টা আলাপ, কিন্তু এর মধ্যে কোনো রস নাই। কিন্তু যদি এইটাকে তোমরা জনগণের কাছে রসালো করে তোলার কাজটা হলো তোমাদের, যে এতক্ষণ পর্যন্ত যে তোমার লেকচার শুনলা, এটা রেজাল্ট হলো যে এই বিষয়টাকে তোমাদেরকে রসালো করে তুলতে হবে। জনগণ যাতে এটাকে গিলে, জনগণ যাতে এটা বোঝে, এই কিন্তু তোমার ক্লাস করানো তোমাদের, তাই না? এবং এই লেখাগুলো নিয়ে তোমরা যদি পাবলিকলি যাও, অর্থাৎ জনগণের সামনে যাও, কেউ তুচ্ছ তাচ্ছল্য করবে, কেউ পছন্দ করবে না। দূর কি নিয়ে আসছে, প্রত্যেক ক্যান্ডিডেট তো কোনো না কোনো লিফলেট নিয়ে আসে। বাট দিস লিফলেট, ইট ইজ সিম্পলি একটা মানে কি বলে আর কি, একটা মানে বলতে পারো অন্য দলের জন্য, যে এটা একটু ভিন্ন ধরনের। এই ধরনের লিফলেট ইতিপূর্বে আমি আজকে 50 বছর রাজনীতিতে আমি কখনো দেখিনি। সামথিং এক্সেপশনাল, বুঝতে পারছো? তোমরা একটা এক্সেপশনাল জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছ, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব, ওনার চিন্তা চেতনা প্রসূত কিন্তু এই জিনিসটা। এই বিষয়টা নিয়ে তোমরা আজকে যেমন ক্লাস করছো, আমরাও ঘন্টার পর ঘন্টা ক্লাস করেছি যখন এগুলো তৈরি হয়। আমরা ক্লাস করেছি, কারেকশন করেছি, আমরা এটাকে এটা সুফল কুফল নিয়ে আলোচনা করেছি। প্রায় ঘন্টা 3 আলোচনা করেছি আমরা এটা নিয়ে কয়েক দফা স্থানীয় কোর্ট মিটিংয়ে। এই যে তোমরা ক্রিয়া নিয়ে কথা বললাম, আমি নিজে একসময় ক্রিয়া সংগ্রহ ছিলাম, বহু আগের কথা। এটা আমার প্রতিষ্ঠিত ক্লাবের নাম ছিল শাহজাহানপুর অ্যাথলেটিক বয়েজ ক্লাব, যেটা পরবর্তী পর্যায়ে পরিচর্যার অভাবে অন্য হাতে চলে যায়।
এবং এটাকে বিক্রি করে দিয়ে এখন মিরপুর টিম হিসেবে খেলে ওইটা। মিরপুর একটা টিম ওই খেলে কেউ নামে, কিন্তু সাজাপুর নামে না, অন্য কোনো নামে খেলে এটা। তারপরে আমার ছিল সানরাইজ ক্লাব। সানরাইজ ক্লাব এখনও আছে, এটা 5 ডিভিশন পর্যন্ত উঠে আবার এটা হয়ে গেছে, নিচে নেমে গেছে, কারণ আমি যত্ন নিতে পারিনি। তো মাঠের প্রতি আগ্রহটা ছিল আমার বেশি। আমার আগ্রহ সবচেয়ে বেশি ছিল লাইব্রেরি এবং মাঠ। আমার নিজের ব্যক্তিগত লাইব্রেরি ছিল বিশাল, যেটা যদি আমি এখন চালিয়ে যেতাম, যদি আমি কন্টিনিউ করতে পারতাম, জায়গা পাইনি পরে, তাহলে আমি তোমাদের পাবলিক লাইব্রেরি আছে না ইউনিভার্সিটি, তাকে আমি ছেড়ে যেতে পারতাম। বইয়ের জগতের সঙ্গে আমার সম্পর্ক ছিল আলাদা। তো এখন যদি তোমরা দেখো না, একটা লাইব্রেরি ব্রাহ্মণ লাইব্রেরি বের হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে, এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে আমি জড়িত ছিলাম প্রথম দিকে। পরবর্তী পর্যায়ে সাহিদ আবদুল্লাহ আবু সাহিদ আমাকে কেন আর জানি এর মধ্যে ইনভলভ করে নাই, আমি জানি না। কারণ আল্লাহ রহমতে তোমার তো আমি প্রথম থেকেই আর্থিকভাবে সচ্ছল ছিলাম, ওনাকে আমি সাহায্য করেছি ব্যাপারে, যাতে এরা কে করে। তা আমি বলছি যে আমাদের যে একটা লাইব্রেরি দরকার, একটা মাঠ দরকার। এই মাঠ, লাইব্রেরি এবং একটা কমিউনিটি সেন্টার করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে যখন আমি নিয়ে আসি এখানে, এবং সেটা আরেক গল্প, আজকে আর বলা যাবে না, সময় নাই। তো ওনাকে আমি অনেকখানি বছর রাস্তা আর্মি সিকিউরিটি ভেদ করে পায়ে হাতে হেঁটে নিয়ে আসছিলাম, খুব নোংরা রাস্তা দিয়ে, মানে খুব ময়লা রাস্তা দিয়ে। উনি কিন্তু আসছিলেন এইখানে আসি, এই যে তোমাদের এখান থেকে হার্ডলি 50 ফিট না 50 ইয়ার্ড পিছনে ছিল মঞ্চটা, যেখান থেকে হাত তুলেছি। তো আমি ওনাকে বললাম যে স্যার, আমার এখানে একটা মাঠ লাগবে, ফুটবল খেলার মাঠ, একটা কমিউনিটি সেন্টার লাগবে, আর একটা লাইব্রেরি লাগবে। তো বলি জায়গা কোথায় বলো, জায়গা দেখাও, আমি করে দেবো একদম স্ট্রেট। তা আমি হাতে দেখালাম স্যার এই জায়গাটা, এই সামনে। উনি দেখছিলেন জায়গা, খালি জায়গা একেবারে, স্যার এই জায়গাটা। তুমি অ্যাকর্ডিংলি তিনি সেটা অর্ডার দিয়ে দিলেন, অর্ডার পাস হয়ে গেল। কিন্তু আনফর্চুনেটলি ওই সময় আমাদের মন্ত্রিসভায়, আমার ভাগ্য খারাপ, কখনো এই সময় কখনো শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে আমি পড়ে গেছি সবসময়, তখনও ছিল এখনো, কিন্তু আমি ঠিকই আছি। ওই সময় 2 জন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, অত্যন্ত প্রভাবশালী প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে, তারা এটা আটকে রাখলো, হতে দেয়নি। কারণ ওরা ছিল আমার সঙ্গে আমার নীতির একেবারেই বিরুদ্ধে। আমি ছিলাম মুক্তিযোদ্ধা, ওরা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল না, ফলে ওটা হয় নাই। তো আমি কিন্তু ধান বাঁধতে শিবির গেতেছি, তোমাদের এক সাবজেক্ট করতে বলতে গিয়ে একসাথে চলে গেছি। আমি দেখলাম তোমার যে মাঠের প্রতি আমার একটা আগ্রহ ছিল, এখনো আছে। আমি যখন সর্বশেষ মন্ত্রী ছিলাম, তখন কিন্তু আমি 2টা কবরস্থান করেছি। একটা কবরস্থান 30 একরের উপরে, একটা কবরস্থান 3 একরের উপরে। একটা বাচ্চাদের জন্য খেলার মাঠ করছিলাম, আর বড়দের জন্য 2টা খেলার মাঠ করছিলাম, একেবারে স্টেডিয়ামের সমান। এখন আনফর্চুনেটলি 17 বছর আমরা ক্ষমতা না থাকায় সে ওই মাঠগুলোকে তারা দখল করে নিয়েছে, র্যাবের ক্যাম্প বানিয়েছে, আরও অনেক কিছু করছে। তো আমি আশা করছি, যদি যেহেতু চেয়ারম্যান সাহেব অত্যন্ত আগ্রহী মাঠ এটা করার জন্য, তা আমি ওনাকে বলবো যে আমার এই মাঠগুলোকে ক্লিয়ার করে দেবো, আর কিছু লাগবে না। আমার এই শাহজাহানপুরে জায়গা নাই, এখন যদি মাঠ করতে হয় আমাকে জায়গা একা করতে হবে, টাকা দিতে হবে, বাড়ি ভাঙতে হবে। ইট ইজ নট পসিবল। যেটা সম্ভব আমি ওনাকে এটাই বলবো, যেটা ছিল এখন আপনি করে দেন, এটা আমি করবো নাকি। তো গ্রামে এখনো মাঠ কাট করার জায়গা আছে, এটা হলো সবচেয়ে সুখের খবর। আরেকটা হলো, তোমাদেরকে আমি ফর ইনফরমেশন, ইট ইজ মাই আইডিয়া, এটা হলো ঢাকা সেন্ট্রাল জেল যেটা ছিল চকবাজারে, এই সেন্ট্রাল জেলটাকে ভিতরে একটা স্থাপনা হচ্ছে। আমি এই স্থাপনাগুলোকে বন্ধ করতে বলবো। যেমন এখানেই
ঢাকা শহরের শ্বাস ফেলার জায়গা একমাত্র জায়গা হবে ঢাকা সেন্ট্রাল জেলের ভিতরে। বিশাল মাদ্রাসার জায়গা আছে, যারা জেলে গেছে তোমরা জানো ঢাকা সেন্ট্রাল জেল কেমন ছিল, বিশাল বড়, বিশাল। আর কোনো জায়গা নাই ঢাকা সিটিতে এই মুহূর্তে, আমি আমার নজরে পড়ে না। এখানে মাঠের কথা বললাম, এবং অন্যান্য যেগুলো আছে ওগুলো তোমরা যেটা বলছি যে তোমরা কি বুঝে বুঝে বলবা। আর এখানের মধ্যে এটার মধ্যে আছে সংক্ষিপ্ত, এই ছোটটার মধ্যে 8টারই সারা সংক্ষেপ। তো আমরা এই কপিটাকে খুব স্পষ্ট করব, দরকার পড়লে আর একটু বড় হবে, 2 ভাগে করব। যদি করতে পারি তাহলে 8টা কাগজের পরিবর্তে আমরা 1টা কাগজ দিতে পারি। ওটাকে আমরা বাইন্ডিং করে এই যে এইটা, তো এটার মধ্যে বোঝা যায় খুব কম, তবে ওইটা বলে দিতে পারলে খুব ভালো। আমরা চেষ্টা করবো এগুলো দেওয়ার জন্য। তবে যারা ট্রেনিং তোমরা নিচ্ছ সব ছাত্র দলে, তাই না? শোনো, তো আচ্ছা, আর আসলে কিন্তু আমার ছাত্র দলের কমিটি খুবই দুর্বল, নাই বললেই চলে, তাই না? না না, কাজ চলতেছে, তোমাদের কাজ বন্ধ নাই, আমি আইগ্রি, কিন্তু প্রপার যে থাকা দরকার, গাইডেন্সও থাকা দরকার, সেটা কিন্তু নাই, বুঝছো? কৃষি নির্দেশনা আমি এই ব্যাপারে খুব ক্লিয়ার কথা বলে আসছি, ঠিক আছে? এখন ইমিডিয়েটলি তোমরা করে, কারণ যদি কোনো রকম আমব্রেলা না থাকে তাহলে কিন্তু বৃষ্টি থেকে রোদ থেকে বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না। আচ্ছা, তোমরা করো, এটা করে তোমরা যে ভাবতেছো যে এটা নিয়ে যাবার হয়ে যাবে, সহজ ভাইব না। মিটিং করা, মিছিল করা, পৃথিবীতে যত কাজ আছে রাজনীতিতে, মিছিল আর মিটিং করা সবচেয়ে সহজ কাজ। হ্যাঁ, যদি মাঝে মাঝে বিভাগে পড়ে যেতে মাটিতে খেতে হয়, পুলিশি বিরিয়ানি খেতে হয়, গ্রেফতার হতে হয়, এগুলো ঠিক আছে। এটা আমি নিজেও হয়েছি, তো নিজেও খাইছি, অ্যারেস্ট করেছি, বহু কিছু করছি জীবনে। তো তবে কাজ হলো অর্গানাইজ করা, সহজ পথ হলো মিছিল, বাট টেকনিক্যাল ওয়ার্ক এটা কিন্তু তোমার মিছিল মিটিং হবে না। খুব খেয়াল রাখতে হবে তুমি যে বাসায় যাবা সে লোকটা কেমন, সে লোকটা বিহেভ কেমন, দরজা খুলে কিনা, দরজা না খুলে কি দরজা লাথি দিবা? আচ্ছা, কোলাবাড়ি যদি বলে রাখে কি জন্য বিরুদ্ধে করতেছো, ধর কি করবা? একটা পক্ষ থেকে এসে পড়বা, তোমাকে সুন্দর করে কথা বলতে হবে যে আমরা আমার দলের পক্ষ থেকে আসছি এই কাগজটা দেওয়ার জন্য, শুধুমাত্র প্রথমবার কাগজটা দেওয়ার জন্য আসছি। আচ্ছা, দাও, দিয়ে চলে আসো দিয়ে। যদি একটু সুযোগ পাও বা একটু কথা বলবো, তখন তুমি ইম্পর্টেন্ট কথাগুলো বলে দাও। 8টা আইটেমের মধ্যে 8টা বলতে হবে, এমন কোনো কথা নেই যে আমরা 8টা দিয়ে গেলাম কাগজগুলা, আমি এটা বলে গেলাম, বাকিটা আপনি একটু কষ্ট করে পড়েন, বুঝছো? ওই ক্ষেত্রে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না, আমরা রঙিন কাগজ করবো, বাট বাই কালার না। আর আমার কাছে একটা আইডিয়া আছে, ওইটা আমি এমনভাবে করবো যে 1 কালারে হবে, হ্যাঁ, তোমরা ওইটাকে একটু বুকলেট করো, বুঝছো, শর্ট করে। বাট এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো স্পষ্ট এরকম, বুঝছো? কারণ কষ্ট করে তোমার কথা কেউ পড়বে না, তোমাকে এমন করতে হবে যে মানে আমরা যেরকম গল্পে পড়তাম না, যে 1 পৃষ্ঠে আমাকে আগের পৃষ্ঠা নিয়ে যেত, ওরকম করতে হবে যে তোমাকে জেনে নিতে হবে যে এটা নির্বাচনী পরিচালনায় একমাত্র চেয়ারম্যান হিসেবে ব্যবহার করা যাবে, অন্য কারো হিসেবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এখানে আমাদের একটু কারেকশন করে নিতে হবে। তো যাই হোক, আমি মনে করি তোমরা আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমরা আমার ক্ষেত্রে অনেক ভালো বুদ্ধি রাখো। আই হোপ যে তোমাদের নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে তোমরা 18 দিনে কিংবা এখন থেকে অনওয়ার্ড তোমরা কাজ শুরু করতে পারো। এখন থেকে আমাকে কেউ দায়ী করতে পারবে না, বিকজ আমি পাঠাই না, বিকজ এটা তো আমার না, এটা হলো বিএনপি, ঠিক আছে? আমারটা হলো আমার পার্সোনাল লিফলেট, আমি আমারটা দিচ্ছি না, কাউকে বিরক্ত করবো না, ঠিক আছে?
যাই হোক, তোমরা কষ্ট করে আজকে এখানে সারাদিন করার পরে বুঝতে তোমরা, হ্যাঁ প্রায় সারাদিন হতে পারো তুমি, 2টা থেকে এখন 10টা বাজে না, 9:30, আরো 2 ঘন্টা লাগবে। তো তুমি চা পানি খাইছিলে গেছো? যাই হোক, তোমাদের উচিত ছিল 2টার সময় খাওয়া দাওয়া করে এখানে বসা, তারপর মাঝে মাঝে চাটা দিতে। আমার বাসায় আসবা, খাওয়ার এই অবস্থা হবে, এটা হয় না, না এইটা তোমরা ঠিক করো নি তোমরা। যাই হোক, ওদের ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, গুড। এই স্পিড থাকলে তো কথাই নেই। তবে আমি যেটা করতাম, আমি থাকলে সেটা হলো যে 2টার সময় প্রোগ্রাম হয়, আমি 1:30টার সময় খাওয়ার অবস্থা করে ফেলতাম, খাওয়া দাওয়া শেষ করে প্রোগ্রাম করতাম, দুপুরে একটা ব্রেক দিতাম, মানে মাঝে চা খাওয়ার, তারপর আবার শুরু করতাম। ঠিক আছে, যাই হোক, এখন যেটা হয়ে গেছে, আবার যদি সুযোগ হয় ইনশাআল্লাহ দেখা যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।